জানে অনেক জ্বর। সে বাবা বলতেছে যে সে ঘড়ি পড়বে, ঘড়ি পরে সে পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দিবে। একটা গল্পের বই কিনলে অনেকদিন চলে যাবে। এই বইটা অনেকগুলো জেনারেশন পার করবে। ভালো মন্দ খাবার খেতে না পারলে যতটা না কষ্ট হয় তা থেকে বেশি কষ্ট হয় বাচ্চা অসুস্থ থাকলে। বাচ্চারা অসুস্থ হলে যে একটা মায়ের কতটা কষ্ট হয় সেটা সে মা ছাড়া আর কেউ বুঝে না। দুনিয়ার কেউ সে মায়ের কষ্টটা বুঝতে পারেন না। মাঝে মধ্যে মনে হয় বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে ভুল করেছি, অন্যায়। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। আবার ঘড়ি কিনতে এলাম। তোমরা তো জানোই জায়নের ঘড়িটা ওর আব্বু ভেঙে ফেলেছে। জায়নের অনেক জ্বর। সে বাবা বলতেছে যে সে ঘড়ি পড়বে, ঘড়ি পরে সে পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দিবে। ভাবলাম ছেলেটার জ্বর, একটা আশা করেছে, এটা তো পূরণ করতেই হবে। তাই কষ্ট করে হলেও চলে আসলাম ঘড়ি কিনতে। ঘড়ি আমি এমনিই কিনতাম, কিন্তু জায়নের পরীক্ষা দেখে বাসা থেকে বের হওয়া হচ্ছিল না। এখন যেহেতু জায়নের হাতের মাপ জেনে গিয়েছি এবং এই দোকান থেকে ওর জন্য একটা ঘড়ি অলরেডি নিয়েছি, তাই এখন সেম কালারের আবার ওই ঘড়িটা নিতে আসছি। কিন্তু ওই ঘড়িটা পাচ্ছি না, ওই ঘড়িটা সেল হয়ে গিয়েছে। এখন এখানে শুধু নীল কালার আছে, পিঙ্ক কালার আছে আর গ্রিন কালার আছে। এই তিনটার মধ্যে কোনটা নিব বুঝতে পারছি না। তিনটাই অনেক সুন্দর। অনেক ভেবেচিন্তে ঠিক করলাম জায়নের স্কুল ড্রেস যেহেতু নীল কালারের, তাই ওর জন্য নীল কালারের ঘড়ি কিনি। এক্ষেত্রে ড্রেসের সাথে ম্যাচিং হয়ে যাবে আর ওরও পছন্দ হবে। এই দোকানে আসার পরে যখন আমরা পরিচয় দিলাম যে আমি এখান থেকে আগে একটা ঘড়ি কিনেছিলাম, ওমা ওদের ভাবভঙ্গি দেখে চেঞ্জ হয়ে গেল। আগের থেকে দাম আরও বাড়িয়ে দিল। আমি বললাম আমি এই টাকা দিয়ে নিয়েছি, আপনি কেন দাম বেশি বলেন? বলতেছে এখন দাম বেড়ে গেছে। আমি বললাম 4-5 দিনে কি দাম বেড়ে যায়? এটা কোনো কথা হইলো? আমি তো এই টাকা দিয়ে নিয়েছি, আপনি বরঞ্চ আরও কম রাখবেন, যেহেতু আমার লস হয়েছে। আমি তো বলেছি আমার ঘড়িটা ভেঙে গিয়েছে, তাই বাধ্য হয়ে আবার কিনতে আসছি। এরকম করে অনেক কথা চলে। তারপরে উনি আমাকে সেম দামই দিয়েছে, 10 টাকা কম রেখেছিল। ঘড়ি কিনে এলাকায় আসার পরে ডাক্তার দোকানে গেলাম। জুনেনাকে নেবুলাইজার দিতে হবে, ওর শরীর অনেক খারাপ হয়ে গিয়েছে। ওর জ্বর এসেছে, তারপর অনেক কাশি, শ্বাস নিতে কষ্ট হয়, বুকের ভিতরে ঘঘর শব্দ করে। রাতেরবেলায় সমস্যা হয়েছিল, তাই বাবুরাব্বু তাড়াতাড়ি করে সকালবেলা ওকে নিয়ে নেবুলাইজার দিয়ে আসে। ওখানে ওরা বলেছে 3 বার দিতে হবে। দুপুরবেলা যেতে পারিনি, ভাবলাম বিকেলবেলা যখন ঘড়ি কিনে যাব ওকে নিয়েই যাই। ঘড়ি কিনে নিয়ে আসার সময় ওকে নেবুলাইজার দিয়ে তারপর বাসায় নিয়ে যাব। অনেক কষ্টে ওর মুখে অক্সিজেন মাস্ক দিয়ে রেখেছি। ও যেভাবে লড়াচড়া করে ওকে সামনে রাখা অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, তাই ওকে একটু প্যাম্পার করতেছি। নাকের মধ্যে অক্সিজেন মাস্ক দিয়ে ধোয়া দিলে আসলে অনেক বিরক্ত লাগে। কতক্ষণ এভাবে থাকা যায়? বড় মানুষের তো বিরক্ত লাগে। আমার মনে আছে নেওয়ার সময় সাওদার সময় নেবুলাইজার দেওয়া লাগিয়েছিল, কত যে বিরক্ত লেগেছিল আমার কাছে। সকালে এবং রাতে 2 বেলা দেওয়া লাগতো, অনেক সময় লাগতো দিতে, অনেক বিরক্ত লাগতো আমার এইসব দিতে। কিন্তু দেওয়ার পরে ভালো লাগতো শরীরটা, শ্বাসকষ্ট কমে যেত আর কাশিও হতো না। এখানে 5 টাকা করে বই বিক্রি করা হয়, এটা দেখে থেমেছিলাম। পরে দেখলাম যে নিউজ প্রিন্ট 5 টাকা আর হোয়াইট প্রিন্ট 20 টাকা, 10 টাকা এরকম। জায়নের জন্য একটা বই কিনে নিলাম। ভাবলাম গল্পের বই নিলে জায়না খুশি হবে, তাছাড়া খুব বেশি দাম তো নয়। পরে আবার এটাও ভাবলাম একটা গল্পের বই কিনলে অনেকদিন চলে যাবে। এই বইটা অনেকগুলো জেনারেশন পার করবে। যেমন জায়ান পড়বে গল্পের বই, তারপরে সায়রা পড়বে, তারপরে সাওদা পড়বে, তারপরে জুনায়না পড়বে। মনে করো বইটা অনেক কাজে লাগবে, বাচ্চারা পড়তে পারবে, একের সময় একের বাচ্চা পড়বে, ভালোই হবে। বই পড়লে বাচ্চাদের জ্ঞান বাড়ে। আমরা তো বই পড়া ভুলেই গিয়েছি, মোবাইলের যুগে শুধু মোবাইলই দেখি, বই আর পড়ি না। বাচ্চাদেরকে বই পড়ানো অভ্যাস করানো দরকার, এটা বাচ্চাদের ব্রেইনটা অনেক ডেভেলপ করে। আমি তো ঠিক করেছি জায়ানকে বই কিনে দিব, বেশি বেশি করে ওকে অনেক বই কিনে দিব। এখন যেহেতু ও রিডিং পড়তে পারে, তাহলে বই কিনে দিলে ওর জন্য সুবিধাই হবে। ও রিডিংটা আরও বেশি ঠিক হবে এবং ও পড়তে অনেক বেশি মজা পাবে। এই বছরে তো বইমেলা যাওয়া হয়নি, ইনশাল্লাহ আগামী বছর বাচ্চাদেরকে নিয়ে বইমেলায় যাব। প্রতি বছরই বাচ্চাদেরকে নিয়ে বইমেলায় যাব আর বই কিনে নিয়ে আসবো। বাচ্চারাও বই পড়বে আর আমিও বই পড়বো, অনেক মজা হবে, তাই না?
তাছাড়া আমাদের একটু ঘোরাও হবে, কি বলো? বইমেলায় গেলে অনেক ভালো লাগে, মনটাই ভরে যায়। আপুরা, এখন পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো কিন্তু একটা লাইক করোনি, তারা প্লিজ একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। নেবুলাইজার দেওয়ার কারণে জুনেনার কাশি অনেক কমে গিয়েছে, শ্বাসকষ্টও কমে গিয়েছে, বুকের ভিতরে ঘর আওয়াজ কমে গিয়েছে, কিন্তু কান্নাকাটি করে অনেক। হাসিটাও বন্ধ হয়ে গেছে তার। আমার এত হাসিখুশি মেয়েটা কেমন জানি চুপ হয়ে গেছে, নির্জীব হয়ে গেছে, হাসতেই মনে হয় ভুলে গিয়েছে। ওকে দেখলে অনেক খারাপ লাগে। এদিকে আবার সাউদারও জ্বর, ওরও শরীর ভালো না। ঘড়িটা জায়না অনেক পছন্দ হয়েছে। ও তো ঘড়িটা এখনই পড়তে যাচ্ছে, আমি বলেছি এখন রেখে দাও, পরীক্ষা হলে গিয়ে পড়ো। অনেক খুশি হয়েছে সে। তোমার পছন্দ হয়েছে? শোন পাখিটা আমার। ওকে যখন বললাম তোমার ড্রেসের সাথে ম্যাচিং করে এনেছি, এটা শুনে তো আরও বেশি খুশি হয়ে গিয়েছে। বলতেছে মাম্মা আমার ড্রেস তো নীল, এটাও তো নীল। বইটা ওর খুব পছন্দ হয়েছে। দেখো কীভাবে করে বই পড়ছে আমার সোনা পাখিটা। অনেক বাচ্চারাই রিডিং পড়তে পারে না বা পড়তে চায় না, কিন্তু আমার ছেলে মাশাআল্লাহ রিডিং পড়তে পারে। বয়স 12 বছর, তাদের বাড়ি নোয়াখালীতে। শুনলা কি সুন্দর করে আমার ছেলে রিডিং পড়ে, মাশাআল্লাহ। ও যদি প্রতিদিন কয়েকবার রিডিং পড়ে তাহলে ওর উচ্চারণটা আরও বেশি ভালো হবে, কিন্তু ও একা একা পড়তে চায় না, ওকে নিয়ে বসে থাকা লাগে, এটাই সমস্যা। ক্লাসের পড়ার চাপে রিডিংটা পড়ানোই হয় না। দেখি পরীক্ষা শেষ হয়ে গেলে প্রতিদিন একবার করে রিডিং পড়াবো। জুনেনা কোলে শুয়ে আছে, কোল থেকে খাটে শুয়ে দিলেই কান্নাকাটি শুরু করে দেয়, কোল থেকে নামতেই চায় না। রাতে বেলা একটুও ঘুমাতে পারি না। আমি মাঝখানে ঘুমাই, আমার দুই পাশে সাওদা এবং জুনেনা ঘুমায়। দেখা গেল যে জুনেনা কাঁদলে ওকে দুধ খাওয়ানো লাগে, ওদিকে অপর পাশে সাওদা কান্নাকাটি করে, ওকে নিয়ে পায়ে তোলা লাগে। মানে কী যে সমস্যায় পড়ে গেছে আমি। যখন পারি না, শরীরে কুলায় না, তখন বাধ্য হয়ে ওর আব্বুর কাছে দিয়ে আসি। ওদের আব্বুও সারাদিন পরিশ্রম করে আসে, সারা রাত ঘুমিয়ে থাকে, সকালে উঠে আবার অফিসে চলে যায়। কিন্তু আমি কি করব, আমার শরীরে কুলায় না, আমিও তো মানুষ, আমি অসুস্থ হয়ে যাই, আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এমনিতে তো আমি সারাদিন ঘুমাতে পারি না, রাতের বেলা যা একটু ঘুমাবো ওদের জন্য সেটাও পারি না। রাতের বেলা না ঘুমাতে পারলে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, আমার অনেক কষ্ট হয়। এমনিতেই শরীরটা দুর্বল, আরও বেশি দুর্বল হয়ে যায়। ওই দেখো জুনেনা উঠে গিয়েছে, ওকে শুয়ে দিয়েছি, ও উঠে গেছে। এখন যদি ওকে না নেই তাহলে ও খাট থেকে পড়ে যাবে। ওকে পাহারা দেওয়া অনেক কষ্টকর হয়ে যায় অনেক সময়। কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, কোলে না নেওয়া পর্যন্ত শান্তি নেই। এইদিকে রান্না কাজ আছে, ওকে নিয়ে বসে থাকলে তো হবে না, চুলায় রান্না বসাতে হবে, খাবার তো খেতে হবে। একমাত্র সায়রাই সুস্থ আছে, আর বাকি সবগুলো অসুস্থ। ওই দেখো জায়ান শুয়ে আছে খেতার গায়ে দিয়ে। ওর জ্বর এখনও কমেনি, অনেক জ্বর আছে, এই কারণে আজকে আর লেখাই নি। ও বলতেছে মাম্মা আমি আর পারতেছি না, কীভাবে লিখবো। তাই বললাম আজকে রেস্ট নাও, কালকে যেহেতু একদিন সময় আছে ওই দিন তোমাকে সব লেখা লেখাবো, আজকে রেস্ট নাও। সাদার জ্বর কমে গিয়েছে, তবে শরীর এখনও গরম আছে। মোবাইলে গেমস খেলে, তারপর আবার কিছুক্ষণ পরে কান্নাকাটি করে, আমার কাছে আসবে। মোবাইলে চার্জ শেষ হয়ে গেলে তখন আবার কান্নাকাটি শুরু করে দেয়। আপাতত জুনেনাকে স্যারের কাছে রেখে দিয়েছি, ও স্যারের কাছে থাকবে, টিভি দেখবে, খেলা করবে। আমি ফাঁকে চুলায় রান্নাটা বসিয়ে দিই, কারণ রাত হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিতে হবে। বেশিক্ষণ স্যারের কাছে থাকবে না, কিছুক্ষণ পরেই আবার কান্নাকাটি শুরু করে দিবে। কী যে করি ওকে নিয়ে, ওর জন্য আমি কোনো কাজই ঠিকমতো করতে পারি না। ও শুধু কান্নাকাটি করে, সারাদিন কান্নাকাটি করে, বারবার শুধু আমার কাছে থাকতে চায়। কতক্ষণ আর ওকে কোলে নিয়ে থাকবো। এদিকে আবার সাওদা কান্নাকাটি করে, ওরও শরীর খারাপ। মানে আমি যে কী যে ঝামেলার মধ্যে পড়ে গিয়েছে আপুরা, বলে বোঝাতে পারবো না। ছেলের পরীক্ষা, ওকেও পড়াতে হয়, ওরও জ্বর এসেছে। এদিকে আবার বাবুর পাশে আসলে আমাকে বকানি শুরু করে দেয়। উনি বলতেছে আমার জন্য নাকি বাচ্চাদের অসুখ হয়েছে, আমি নাকি ইচ্ছাকে বাচ্চাদের অসুখ বাড়িয়েছি, ওদের খেয়াল রাখি না, এক্সেট্রা এক্সেট্রা। শুধু দোষ দিতেই জানে, দায়িত্ব নিতে পারে না। আসার পর এটা বলে না ঠিক আছে তুমি ওকে রাখো, আমি ওদেরকে খাইয়ে দিই, বা তুমি ওদেরকে ঘুম পাড়ায় দাও, আমি ওদেরকে দেখতেছি। এগুলো কিছু বলে না, কাজ করে দেয় না, কিন্তু কথা শোনার বেলা ঠিকই আছে। সব দোষ আমার, আমি সব কিছুর মূলে দায়ী। আমি কি মানুষ না? আমার কি জীবন নাই?
এই 4টা বাচ্চা সামলায়া তারপর আমাকে ঘরের কাজ করতে হয়। কই আমাকে হেল্প করবে, আমার সাথে একটু ভালো ব্যবহার করবে, তা না, উল্টো আমাকে ব্লেম করে, আমাকে যা তা বলে। কিন্তু বাচ্চাদেরকে 5 মিনিটও রাখতে পারে না। যদি বলি একটু রাখো, না না আমি রাখতে পারবো না, আমি ক্লান্ত, আমি বাইরে থেকে এসেছি, আমি রেস্ট নিব, আমি খেয়ে ঘুমাবো। তাহলে তুমি যখন দায়িত্ব নিতে পারবে না, তাহলে কেন আমাকে এত কথা শোনাচ্ছ? তুমি তোমার কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। আমার বাচ্চাদেরকে আমি সামলাবো, তোমাকে দেখতে হবে না, তোমাকে এত কিছু বলতে হবে না। তুমি যখন বাচ্চাদেরকে নিতে পারবা না, ওদেরকে একটু রাখতে পারবা না, তাহলে কেন এগুলো বলো আমাকে? কেন আমাকে এতগুলো কথা শোনাও? আমার আর ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। কারণ উঠতে বসতে আমাকে কথা শুনতে হয়। আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমার বাচ্চাদেরকে অসুস্থ করো না, ওদেরকে অসুখ দিও না। কারণ ওদের অসুখ রিকভার করার মতো সামর্থ্য আমাদের নেই। তুমি দরকার হলে আমাদেরকে কম খাওয়াও, একটু কষ্টে রাখো, দুঃখে রাখো, কিন্তু তারপরও আমার বাচ্চাদেরকে সুস্থ রাখো, ওদেরকে অসুখ দিও না। ওরা অসুস্থ হলে আমাদের কষ্টটা আর বেশি হয়। ভালো মন্দ খাবার খেতে না পারলে যতটা না কষ্ট হয়, তা থেকে বেশি কষ্ট হয় বাচ্চা অসুস্থ থাকলে। বাচ্চারা অসুস্থ হলে যে একটা মায়ের কতটা কষ্ট হয়, সেটা সে মা ছাড়া আর কেউ বুঝে না। দুনিয়ার কেউ সে মায়ের কষ্টটা বুঝতে পারেন না। কারণ সবাই শুধু বলেই খালাস, কিন্তু করার বেলায় বা ওই জায়গায় থেকে বাচ্চাদের সেবা যত্ন করা, ওদের দেখভাল করা, এগুলো কেউই করতে পারে না, একমাত্র মা ছাড়া। এই যে আমার ছেলের পরীক্ষা, ওকে পড়াতে হচ্ছে, ও টেক কেয়ার করতে হচ্ছে, এই সকল কিছু যে আমাকে করতে হচ্ছে, বাবুরাবু একদিন এসে বলে না যে আমি ছেলেকে পড়াই, দেখি তো ওর পরীক্ষা কী পড়াতে হবে, এটা কোনোদিনই বলে না। যদি ওনা বন্ধ থাকে, উনি বাসায় থাকে, তারপরেও উনি কখনো আমার ছেলেকে পড়ায় না। উল্টো উনি বাসায় থাকলে আমার ছেলে পড়া হয় না। কখন পাবো খালি এক একটা ফরমাইশ দেয়, এটা করো, ওইটা করো, এইটা করো, ছেলেকে এতক্ষণ পড়াও না, ছেলে অসুস্থ হয়ে যাবে, ছেলে দুর্বল হয়ে যাবে, ওকে খাও না কেন, ওকে সারাক্ষণ কিসে লেখাও, মানে পুরো পাগল হয়ে যায় আমি ওনার জ্বালায়। সব কিছু আমাকে করতে হবে, কারণ আমি মা, মায়ের দায়িত্ব অনেক। হ্যাঁ আমি মানতেছি আমি মা, মায়ের দায়িত্ব অনেক, কিন্তু যে বাবা, তাকে দায়িত্ব নাই? তাকে শুধু টাকা পয়সা দেওয়ার দায়িত্ব, আর কোনো দায়িত্ব কি তার নাই? আর টাকা পয়সা যে দেয় সেটা না পেরে দেয়। বাচ্চারা অসুস্থ হলে তখন বাচ্চাদের পেছনে টাকা পয়সা খরচ করে, ব্যাস এটুকুই করে। তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। এই জন্য আমি সবসময় ভয়ে থাকি এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করি আমার বাচ্চাদের জন্য অসুখ বিসুখ না হয়, ওরা যেন সুস্থ থাকে। কারণ ওদেরকে টেক কেয়ার করা, আবার বাবুরা বউ এত কথা শোনা, সংসারের কাজ করা, এই সব কিছুই করা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। আপুরা, তোমরা সবাই দোয়া করো আমার বাচ্চারা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।